নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা বিগত কয়েকদিন ধরে আর্যাবর্ত বর্ণনম নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। যেহেতু এবছর তোমাদের লাস্ট উচ্চ মাধ্যমিক হচ্ছে আর সিলেবাসটাও তোমাদেরই লাস্ট, তাই আমরা সমস্ত সিলেবাসকে আগের ন্যায় ধরে ধরে পড়ছি। সেখান থেকে কি কি শর্ট কোশ্চেন আসে সেগুলো আমরা দেখছি। যথারীতি পড়া কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমরা এর থেকে যা যা বড় কোশ্চেন হয় এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা দেখে নিচ্ছি। ঠিক সেভাবে আমরা আমাদের প্রথম যে অধ্যায় আর্যাবর্ত বর্ণনম সেটা কমপ্লিট করেছি। যদি তোমরা এখনও না পেয়ে থাকো, যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাও আমার চ্যানেলে, ওখানে সমস্ত পরপর ভিডিও পেয়ে যাবে। আর আমার ডেসক্রিপশান বক্সটাও চেক করে নিও, ওখানে কিন্তু দেওয়া থাকবে সমস্ত আগের যে চ্যাপ্টারগুলো হয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো, নতুন যারা তাদের উদ্দেশ্য বলবো, যদি আমার ক্লাস পেতে চাও, আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন্ট হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশানটা অন করে দেবে বেল আইকনটাকে প্রেস করে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা সেকেন্ড যে গদ্যাংশ আমাদের রয়েছে সেই গদ্যাংশ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেকেন্ড গদ্যাংশ আমাদের রয়েছে বনগতা গুহা। বনগতা গুহা লিখেছেন কে? না শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। আমি বললাম বনগতা গুহা লিখেছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক, কিন্তু এই বনগতা গুহা কোশ্চেন হয়, বনগতা গুহা এই যে গদ্যাংশটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কি জাতীয় রচনা? এই বনগতা গুহা কিন্তু আমরা সবসময় দেখেছি যে সমস্ত কাব্যের মধ্যে দুটো ভাগ থাকে, যে দৃশ্যকাব্য শ্রব্যকাব্য, আবার কাব্যের মধ্যে গদ্যাংশ থাকে পদ্যাংশ থাকে। এটা আমরা দেখছি গদ্যাংশ, কিন্তু এই গদ্যাংশটা কিন্তু শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক নিজে লিখেন না, তিনি কেবলমাত্র সংস্কৃত ভাষাতে অনুবাদ করেছেন। তাই পরীক্ষাতে কোশ্চেন পড়ে যে বনগতা গুহা কি জাতীয় রচনা? অ্যান্সার হবে অনুদিত রচনা। তাহলে এই বনগতা গুহা তাহলে কিসে লেখা হয়েছে, কোন ভাষাতে লেখা হয়েছে? এই বনগতা গুহা অ্যাকচুয়াল লেখা হয়েছে পারস্য দেশের পারসিক ভাষায় লেখা হয়েছে। সেই পারসিক দেশের যে গল্পটা রয়েছে, যেখান থেকে এই বনগতা গুহা নেওয়া হয়েছে, কিংবা শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক যেখান থেকে এই বনগতা গুহা অংশটা তুলে দেওয়া হয়েছে, সেটা কোথা থেকে পাওয়া যায়? না পারসিক নগরের সহস্র এক আরব্য রজনী নামক একটা তাদের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ রয়েছে। সেই সহস্র এক আরব্য রজনীর একটা গল্প, যার নাম হচ্ছে আলিবাবা ও 40 চোর। সেই আলিবাবা 40 চোরকে আমাদের সমগ্র যারা সংস্কৃত পড়েন, সমগ্র সংস্কৃতের যারা রয়েছেন, যারা বাংলা জানে না, পারস্য ভাষা জানে না, পারসিক ভাষা জানে না, তাদের জন্য শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক কী করেছেন? না তিনি ওই আলিবাবা 40 চোরকেই লিখেছেন কি হিসেবে? না চোরচত্বারিংশি কথা, এই নামে তিনি আলিবাবা ও 40 চোরকে সংস্কৃতে অনুবাদ করেছেন। তাহলে বনগতা গুহার যে অংশটা আমাদের নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? চোরচত্বারিংশি কথা এই কাব্যের কোথা থেকে? না প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে বনগতা গুহা কি সেখানে নাম দেওয়া আছে? না, বনগতা গুহাটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু দেওয়া হয়েছে, উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। কেন না দেখা যাচ্ছে বনগতা গুহা এই যে যার আসল নাম হচ্ছে চৌরচত্বারিংশি কথা, সেই চৌরচত্বারিংশি কথার কিছুটা অংশ আমাদের তুলে দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের। সেই কিছুটা অংশের মধ্যে দেখতে পাবো যে বনে অবস্থিত একটা গুহাকে নিয়েই কিন্তু আমাদের এই গদ্যাংশটা আবর্তিত হয়েছে, আর যত ঘটনা সেটা আবর্তিত হয়েছে, যার জন্য আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এই প্রথম যে যতটা আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে তার নামকরণ করেছেন বনগতা গুহা। এবার আমাদেরকে দেখতে হবে যে বনগতা গুহাটা সার্থক কিনা।
তার জন্য আমাদেরকে সমস্ত চ্যাপ্টারটা পড়তে হবে এবং পড়ে দেখতে হবে যে আমাদের বনগতা গুহাটা সঠিক হয়েছে কিনা, নামকরণটা লেখকের সঠিক হয়েছে কিনা। তাহলে আমরা কি বললাম, বনগতা গুহা কোথা থেকে নেওয়া হয়েছে না চোরচত্তা রিংসি নামক, চোরচত্তা রিংসি কথা এই নামক একটা অংশ থেকে আমাদের বনগতা গুহা নেওয়া হয়েছে। কোথা থেকে, কততম অংশ না প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কে লিখেছেন? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক লিখেছেন। এটা কীরকম গ্রন্থ না অনুদিত গ্রন্থ। এইগুলো আমাদের কোশ্চেন হয়, যেগুলো আমি বলে দিলাম। এবার বনগতা গুহা নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে বনগতা, বনের মধ্যে থাকা কোনো গুহার কথা বলা হচ্ছে। এবার এখানে আমরা দেখে নেব এখানে কি বলেছে গদ্যাংশে। আমি কিছুটা অংশ সংস্কৃতে লিখে ফেলেছিলাম, তাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর নতুন করে রেডি করা হয় না, আগের বছরের মতোই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমাদের আর বই পড়ার কোনো দরকার থাকবে না। পুরা পারসিকা নাংপুরে কথোপলি পর্বা চেতি। পুরাকালে পারসিকা নাংপুরে, পারসিক নগরে, নগরে পারসিক নামক নগরে কশ্যপ লি পর্বা, কশ্যপ যুক্ত অলি পর্বা, কশ্যপ এবং অলি পর্বা চ ইতি নামে, কশ্যপ চ ও অলি পর্বা নামে সহদরৌ বসতঃ স্ম। সহদরৌ মানে ভাই বসবাস করত, স্ম আছে তাই করত। সহদরৌ মানে কি? সহদর কথার অর্থ কি? সমান উদরে যা জন্মে। তাহলে একই মায়ের উদরে যে জন্মে তাকে কি বলা হয়? সহদর বলা হয়। তাই দু ভাইকে বলা হচ্ছে সহদর। তয় জনক নাতি প্রভূত ধন বভুব। তয় জনক তাদের দুজনের বাবা, তয় তাদের দুজনের বাবা, জনক বাবা, ন অতি প্রভূত ধন, ন অতি ছিল না, অতি প্রচুর, প্রভূত ধন প্রচুর পরিমাণে টাকা পয়সা বা সম্পত্তির মালিক ছিলেন না, বভুব ছিলেন না। সুতয়স্তুল্য বৃত্তিরসৌ, সুতয়স্তুল্য বৃত্তিরসৌ, সুতয় সন্তানদের মধ্যে, তুল্য বৃত্তিরসৌ যে বৃত্তি তাঁর যে সম্পত্তি ছিল তাকে কি করলো না তুল্য সমান সমান ভাগে কি করলো, মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ, মৃত্যুকে কাছে আসতে, সন্নিহিতং প্রেক্ষ কাছে আসতে, প্রেক্ষ দেখে তিনি কি করলেন, তার সন্তানদের মধ্যে তার যে সম্পত্তি ছিল তাকে কি করলো, নিজং বিত্তাদিকং নিজের যে সম্পত্তি, তয় সমং ব্যভজত তাদের দুজনের মধ্যে, তাদের দুজন বলতে সেই দু ভাইয়ের মধ্যে, তার দু সন্তানের মধ্যে সমং ব্যভজত সমানভাবে ভাগ করে দিলেন। তার মানে এখানে কি বললো, সুতয় তুল্যবৃত্তি সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। কি ভাগ করে দিল না তয় সমং ব্যভজত সমানভাবে ভাগ করে দিল, নিজং বিত্তাদিকন তার যে সম্পত্তি ছিল সেটাকে সমান ভাগে ভাগ করে দিলেন তার সন্তানদের মধ্যে। কেন না যখন তিনি দেখলেন আমার বয়স হয়ে গেছে, আমার মৃত্যু সন্নিহিত কাছে আসছে, তার আগে তিনি কি করলেন না তার সন্তানদের তার যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিলেন। যেন তৌ বিভবাদ্যর্জন বিষয়ে তুল্যাবস্তৌ স্যাতাম, যেন তারা যেন, তৌ তারা যেন, বিভবাদ্যর্জন তারা যেন এই যে বিভব যে সম্পত্তি তাকে দ্বারা তারা যেন উপার্জন বিষয়ে তারা যেন সমান উপার্জন করতে পারে, তুল্যাবস্তৌ স্থাসাম তারা যেন সেই সম্পত্তিটাকে বাড়াতে পারে। তার জন্য তিনি কি করলেন না সম্পত্তিটাকে ভাগ করে দিলেন এবং তার মৃত্যুর আগে তিনি দেখতে থাকলেন যে তারা যেন তাদের যে সম্পত্তিটা বাবা দিল সেটাকে যেন তারা বাড়াতে পারে। অথ কশ্যপঃ কস্যচিন মহাধনস্য, অথ তারপর অনন্তর, কশ্যপ কি করল, কস্যচিৎ কোনো এক, মহাধনস্য অনেক টাকা পয়সা রয়েছে এমন, পুত্রী মুদবহৎ পুত্রীকে অর্থাৎ কন্যাকে, উদ্বহৎ কন্যাকে বিবাহ করে নিলেন। তাহলে কশ্যপ কি করলো না কোনো এক মহাধনী ব্যক্তি, যাকে বণিক বলা হয়, যাদের প্রচুর টাকা পয়সা আছে, সেইরূপ মহাধনীর
কন্যাকে উদ্বহৎ বিয়ে করে নিল। যেন সপদ্দেব নগরাস্থিত নগরবাসীভি বণিকস্তুল্য বিভব বভুব। কি বলেছে? যেন তার জন্য সে বলতে কে না, সেই কশ্যপ সপদ্দেব সমানভাবে নগরবাসীভি সেই নগরে যারা রয়েছে নগরবাসী তাদের মতো, কীরকম নগরবাসীর মতো? বণিক তুল্য বিভব, যাদের যে সমস্ত বণিক হয়, যারা বাইরে ব্যবসা করে তাদেরকে বণিক বলা হয়, সেই বণিকের যে সমান যে ধনসম্পত্তি রয়েছে সেই রূপ হয়ে উঠল কে না এই কশ্যপ। কেন না, যেহেতু সে মহাধনস্য পুত্রীকে বিয়ে করেছে, মানে একজন বড়লোকের মেয়েকে বিয়ে করেছে, তার জন্য সে সেই নগরের যে বণিকরা রয়েছে তাদের সমান বিভব মানে সম্পত্তির অধিকারী হয়ে গেল। বিবিধৈশ্চ বিলাসৈ কালো মনয়ত বিবিধৈশ্চ, বিবিধ মানে অনেক ধরনের, বিলাসই যত ধরনের বিলাস রয়েছে, বিলাস মানে কি আনন্দ, যত ধরনের মানে তোমাদের কি বলা হয়, আনন্দ করা, যত ধরনের আহ্লাদ করা, যত ধরনের আমাদের সেবা পাওয়া, সমস্ত কিছু কি করছে? কালো মনয়ত, সেই বিলাসের দ্বারা সে কি করছে? দিন কাটাতে লাগলো। তথাহি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসিত। তথাহি সেই জন্য, প্রভূত ধনত্বাৎ তার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকার জন্য, ঈপ্সিতম কিমপি যা তিনি চাইছেন, ঈপ্সিতং যা তিনি চাচ্ছেন, কিমপি বস্তু কোনো বস্তু, তস্য তার কাছে, দুরাসদং নাসিত কোনো বস্তু তার কাছে দুরাসদ আর থাকলো না, মানে দূরে থাকলো না, সে যা চাইছে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে? যথালি পর্বণঃ তথা তস্য শ্বশুরস্যাপি। যথা যেইরূপ, অলিপর্বা তথা সেইরূপ, তস্য শ্বশুরও যেমন, অলিপর্বা তার বাবা যতটুকু সম্পত্তি দিয়েছিল যেমন তিনি, ঠিক সেইরূপ তাঁর যে শ্বশুর হলো তিনিও কিন্তু সেইরূপ অল্প বিভব অর্থাৎ সম্পত্তির অধিকারী। অল্পমেব বিত্তমাসী, তার শ্বশুরও কীরকম না, অল্পম ইব সামান্যতম বিত্তম আসি, তারও অল্প বৃত্তি বা অল্প সম্পত্তি ছিল। যেন নিঃসৃক উটজে কৃতবাসহ, যেন যার জন্য, সে কে না সেই অলিপর্বা তার জন্য, নিঃসৃক উটজে কৃতবাসহ, নিঃসৃক মানে শ্রীহীন, মানে যেখানে একটা সামান্যতম পাতার কুড়ে ঘর, সেরকমই নিঃসৃক উটজে কৃতবাসহ বাস করতে লাগলেন। আত্মানং চ কলত্রাপত্যানি, আত্মানং নিজে এবং কলত্রাপত্যানি তার সন্তান এবং তার পত্নীকে নিয়ে, চ মহতা কষ্টেন পুপোষ, চ মহতা প্রচুর কষ্টের দ্বারা, মহতা প্রচুর কষ্টের দ্বারা, পুপোষ পালন করতে লাগলো, মানে তাদেরকে পালন করতে লাগলো খুব কষ্টের দ্বারা। অসৌ প্রত্যহ মুপসী সমুত্থায় ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি। অসৌ সে কি করত? প্রত্যহম উষসী প্রত্যেক দিন ভোরে উঠে, সমুত্থায় উঠে, প্রত্যেক দিন ভোরে উঠে, ইন্ধন ছেদনায়, ইন্ধন মানে কি কাঠ, কাঠের ছেদন করার জন্য, কাঠ কাটার জন্য, বিপিনং ব্রজতি বনে যেতেন, ব্রজতি মানে যেতেন। সে কি করতো? যেহেতু গরিব তার জন্য প্রতিদিন সকালে উঠত, কিসের জন্য না ইন্ধন কাঠ কাটার জন্য সে যেত বনে। ছিন্ন মিন্ধনং ত্রয়াণাং গর্ধভানাং পৃষ্ঠগতং করতি। ছিন্ন মিন্ধনম, ছিন্নম কাটা, ইন্ধন কাঠ, ত্রয়াণাং গর্ধভানাং তার 3টে গাধা ছিল, সেই 3টে গাধার পৃষ্ঠগতং করতি পিঠে করে, পুরো মানয়তি পুরে নিয়ে আসতো, মানে নগরে নিয়ে আসতো, তার কাটা কাঠগুলো 3টে গাধার পিঠে করে পুরো মানয়তি নগরে নিয়ে আসতো।
তত্রচ বিক্রিণীতে, এবং তাকে কি করত, বিক্রি করত। ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি, ততশ্চ সেই লব্ধেন সেই লাভ করা, ধনেন সেই কাঠ বিক্রি করে যেই টাকা পয়সা লাভ করত, তার দ্বারা কি করত না বৃত্তিং করতি, তার জীবন যাপন নির্বাহ করত। এই ছিল আমাদের আজকের পড়া। তার মানে আমরা কি বললাম, যে দেখতে পেলাম একজন ব্যক্তি, তার দুটো সন্তান, তার মধ্যে একজন হচ্ছে কশ্যপ, একজনের নাম, আরেকজন হচ্ছে অলিপর্বা। তিনি যখন দেখলেন যে তার মৃত্যু সন্নিহিত, মানে খুব কাছাকাছি, তিনি তখন তার যে সম্পত্তিটা ছিল দু ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, যাতে তারা ওই সম্পত্তিটাকে বাড়াতে পারে ব্যবসার দ্বারা। এবার কি করলো না, এই কশ্যপ সে একজন মহাধনীর কন্যাকে বিয়ে করে সমস্ত নগরের মধ্যে বণিক সম্প্রদায়ে উত্তীর্ণ হয়ে গেল। তার কাছে কোনোরূপ ঈপ্সিত বস্তু খারাপ ছিল না, যা চাইতো তিনি তা পেয়ে যেতেন। কিন্তু এই অলিপর্বা যেমন ছিল, ঠিক তার শ্বশুরও কিন্তু সেই রকম অল্প সম্পত্তির অধিকারী ছিলেন। তার জন্য সে কী করতো না, একটা নিঃশ্রিক উটোজে বসবাস করত এবং তার স্ত্রী পুত্রকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করত। সেই কষ্টে দিন যাপন করার জন্য প্রত্যেক দিন ভোরে উঠে সে কী করতো, কাঠ কাটার জন্য পাশের বনে যেত এবং সেখান থেকে কাঠ কেটে এনে তার 3টে গাধার পিঠে করে নগরে নিয়ে আসতো এবং সেই নগরে এসে সেই কাঠগুলোকে বিক্রি করে তার থেকে তিনি কি করতেন, যে টাকা পয়সা পেতেন তা দিয়েই তিনি সংসার চালাতেন। এই হলো আজকের আমাদের পড়া। এখান থেকে আমাদের যা যা শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ আসতে পারে, এভাবে ধরে ধরে পড়লে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তবুও আমি তুলে এনেছি যেগুলো এখান থেকে পড়ে শর্ট কোশ্চেন, সেইগুলো যদি তোমরা এখন থেকে পড়ে নাও, তোমাদের কিন্তু আলাদাভাবে আর শর্ট কোশ্চেন পড়তে হবে না। কি কি বলেছে দেখে নেব। বনগতা গুহার উৎস কি? বনগতা গুহার উৎস হলো চোরচত্বরিংসি কথা। চোরচত্বরিংসি কথা এই গল্পগ্রন্থের প্রথম অধ্যায়। বনগতা গুহা কি জাতীয় রচনা? অনুদিত রচনা। একটু আগেই বলেছি অনুদিত রচনা। বনগতা গুহা কি জাতীয় রচনা? এটা হচ্ছে অনুদিত অনুদিত রচনা। অনুদিত রচনা। বনগতা গুহাতে কোন দেশের কাহিনী আছে? বনগতা গুহাতে রয়েছে পারস্য দেশের কাহিনী। পারস্য দেশের কাহিনী রয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? চোরচত্বরিংসি কথা। চোরচত্বরিংসি কথা প্রথম ভাগ থেকে। চোরচত্বরিংসি কথার প্রথম ভাগ থেকে। বনগতা গুহা যে বিদেশি বই থেকে নেওয়া হয়েছে তার নাম কি? সেই বিদেশি বইয়ের নাম কি? সহস্র এক আরব্য রজনী। এখানে আমাদের জায়গা নেই, আমি তবু লিখিয়ে দিচ্ছি। সহস্র এক আরব্য রজনী। আরব্য রজনী। সহস্র এক আরব্য রজনী। বনগতা গুহা যে বিদেশি বই থেকে নেওয়া হয়েছে তার নাম হলো সহস্র এক আরব্য রজনী। পরের কোশ্চেন কি বলেছে? অলিপর্বা আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। আলিবাবা 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? যিনি আমাদের বনগতা গুহার লেখক, তার নাম কি? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। তাহলে তিনিই করেছেন। সাথে কি রয়েছে? সহোদর পদের সংস্কৃত বিকল্প রূপ কি? সহোদর পদের সংস্কৃত বিকল্প রূপ হলো সদরহ। দন্তস্বয়কার দ র বিসর্গ, সদরহ। চেতি সহোদরৌ বসতঃ স্ম। সহোদরৌ কে কে? চেতি সহোদরৌ বসতঃ স্ম। সহোদর কে কে? দুজন। কে? কশ্যপ এবং অলিপর্বা। অলিপর্বা। কশ্যপ এবং অলিপর্বা। মৃত্যুর আগে অলিপর্বার পিতা তাঁর সম্পত্তি কি করেন? মৃত্যুর আগে অলিপর্বার পিতা তাঁর সম্পত্তি তাঁর 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তয় সমং ব্যভজত কারণ কি? তয় সমং ব্যভজত, তাদের দুজনের মধ্যে সমানভাবে ব্যভজত ভাগ করে দেওয়ার কারণ কি? তাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কারণ হলো তার বাবা দেখলো যে তার মৃত্যু সন্নিহিত,
খুব কাছে চলে এসছে, তার জন্য তার সন্তানদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন সম্পত্তি। কশ্যপ কিভাবে হঠাৎ ধনী হয়ে যায়? কশ্যপ কিভাবে ধনী হয়ে যায়? না একজন মহাধনীর মেয়েকে বিয়ে করে, কশ্যপ হঠাৎ ধনী হয়ে যায়। নিঃসৃক কথার অর্থ কী? নিঃসৃক কথার অর্থ হলো জল্লুসহীন, বর্গীর জ, লয় হস্য দন্তস্য, জল্লুস, জল্লুসহীন মানে যার কোনো ঔজ্জ্বল্যতা নেই, সেইরূপ যে জায়গা তাকে বলছে নিঃসৃক। নিঃসৃক কথার অর্থ হলো জল্লুসহীন। বণিগরৈস তুল্য বিভব, এখানে কার কথা বলা হয়েছে? বণিকের সমান সম্পত্তি হয়ে গেছিল কার? কশ্যপের। কশ্যপ তার দেখেছি আমরা কশ্যপ কাকে বিয়ে করেছিল? মহাধনীর মেয়েকে বিয়ে করেছিল, তার জন্য বণিক তুল্য বিভব কার হয়ে গেছিল? না হয়ে গেছিল কশ্যপের হয়ে গেছিল। কশ্যপ কিভাবে কাল যাপন করত? না বণিকের ন্যায় কাল যাপন করত, বণিক সম্প্রদায়ের ন্যায়, বণিক সম্প্রদায়ের ন্যায় কাল যাপন করত কে? না কশ্যপ। অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল? অলিপর্বার শ্বশুর কেমন ছিল? না অলিপর্বার মতোই সামান্য বৃত্তির অধিকারী ছিলেন অলিপর্বার শ্বশুর। নিঃসৃক উটজে কৃতবাস, এখানে শকে, সে নিঃসৃক উটজে জল্লুসহীন কুটিরে বসবাস করত। কে? না সে হচ্ছে অলিপর্বা। সুতোয়স তুল্য বৃত্তি রসৌ, এখানে তুল্যবৃত্তি পদের অর্থ কী? তুল্যবৃত্তি পদের অর্থ হলো সমান সমান। তুল্যবৃত্তি মানে সমান সমান তাদের ব্যবসা যাতে বাড়াতে পারে তাকে বলছে তুল্যবৃত্তি, মানে সমান সমান যা কিছু করবে তা যেন সমান সমান বাড়াতে পারে। তুল্যবৃত্তি সমান সমান বাড়াতে পারে, সমস্ত সম্পত্তিকে সমান সমান বাড়াতে পারে। এখান থেকে আর দুটো আসে, অসৌ প্রত্যহম উষসী, কার কথা বলা হয়েছে? অসৌ প্রত্যহম উষসী, প্রত্যেক দিন সকালবেলা সে কী করত? না বিপিনং কাষ্ঠ ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি, সে কে? কার কথা বলা হয়েছে? না অলিপর্বার কথা বলা হয়েছে, যে কাঠ কাটার জন্য প্রত্যেক দিন সকালে উঠত এবং বনে যেত। তত্রচ বিক্রি নিতে, কে কি বিক্রি করত? তত্রচ বিক্রি নিতে, সেখানে অর্থাৎ নগরে সে বন থেকে যে কাঠ কেটে আনতো, অলিপর্বা বন থেকে যা কাঠ কেটে আনতো তা নগরে নিয়ে এসে বিক্রি করত। তাহলে কে? না অলিপর্বা তার বন থেকে কেটে আনা কাঠ নগরে বিক্রি করত। এই কতগুলো আমাদের আজকের যে পড়াটা তার মধ্যে আমাদের ছিল এমসিকিউ এসএকিউ কোশ্চেন। এর বাইরে কিন্তু এমসিকিউ এসএকিউ এখান থেকে পড়ে না। এগুলো যদি আমরা ভালোভাবে দেখে দেখে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে আর কিছু পড়ার দরকার নেই এমসিকিউ এসএকিউর জন্য। আর এটা যখনই শেষ হয়ে যাবে, আর্যাবর্ত বর্ণনমের যেমন আমি এবছরের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, এটাও শেষ হলে আমি তোমাদের এর থেকে ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে সেটা আমি তোমাদের দিয়ে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবে, এরপরে আমি ব্যাকরণ করব, সমস্ত সাজেশান দেব। যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।